আচ্ছা, আমরা এর আগে প্রিস্টেসের যে জিনিসগুলো পড়ছিলাম, তো আজকে হচ্ছে আমরা লস প্রিস্টেসের কি কি ধরনের লস আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি জানি যে প্রিস্টেস ফোর্স যেরকম আছে, যে আমরা যে কোনো একটা মেম্বারে আমরা হচ্ছে এরকম টেন্ডন প্রোভাইড করি। এটা ইসেন্ট্রিক্যালি হইতে পারে, কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি থাকতে পারে, অথবা ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি থাকতে পারে। কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি কি? এই যে আহ, এই এন্ডেও যে ডিস্টেন্সটা পাওয়া যাবে আমার নিউট্রাল এক্সিস থেকে স্ট্যান্ডের, সেটা মাঝখানেও সিমিলার, আবার সাইডেও সিমিলার। এটা বলা হচ্ছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি। আর ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি কোনটা? ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে এইখানে নিউট্রাল এক্সিস আছে, এই নিউট্রাল এক্সিসের মধ্যে টেন্ডন প্রোফাইলটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে আমার ইসেন্ট্রিসিটি ম্যাক্সিমাম মাঝখানে, আর এন্ডে ইসেন্ট্রিসিটি জিরো। তো এইরকম করে যদি আমি টেন্ডন প্রোফাইলটা প্রোফাইল করি, মানে সব জায়গায় তার ইসেন্ট্রিসিটি নিউট্রাল এক্সিস থেকে ইসেন্ট্রিক দূরত্ব সমান না, মাঝখানে বেশি আবার এন্ডের দিকে কম, মানে জিরো। তো এরকম যদি থাকে, এটাকে আমরা বলি বলি হচ্ছে ভেরিয়েবল ইসেন্ট্রিসিটি টেন্ডনটা। আর যদি এরকম হয়, তখন সেটাকে বলা আছে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি। তো এইটা ছাড়াও আরেকটা আছে, এক এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক টেন্ডন। কনসেন্ট্রিক টেন্ডন কোনটা? কনসেন্ট্রিক টেন্ডন হচ্ছে যে আমি একেবারে নিউট্রাল এক্সিস বরাবরই আমি যদি টেন্ডনটা প্রোভাইড করে থাকি, তখন এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক টেন্ডন। তাহলে তিন টাইপের আছে, একটা হচ্ছে ভেরিয়েবল কনসেন্ট্রিক টেন্ডন, আর আরেকটা হচ্ছে ইসেন্ট্রিক টেন্ডন। ইসেন্ট্রিকের মধ্যে আবার আছে হচ্ছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিক টেন্ডন, আবার ভেরিয়েবল ইসেন্ট্রিক টেন্ডন। এখন কোনটা আমি কখন ইউজ করব, এটা ডিপেন্ড করবে হচ্ছে তার মোমেন্ট ডায়াগ্রামের উপরে। ঠিক আছে? তো তার মোমেন্ট কোথায় কিরকম দরকার, রেজিস্ট করার জন্য কিরকম দরকার, সেই অনুসারে আমরা আসলে টেন্ডন প্রোফাইলটা প্রোভাইড করি আর কি। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো সময় যদি আমার কোনো ধরনের এই যে ইসেন্ট্রিক থাকার কারণে কি হয়, ইসেন্ট্রিক থাকার কারণে এখানে তো কম্প্রেসিভ ফোর্স একটা আসেই, তাছাড়া এই টেন্ডনের ইসেন্ট্রিসিটির কারণে তার কিন্তু আপওয়ার্ড হগিং হয়। টেন্ডনের ইসেন্ট্রিসিটির কারণে কি হয়? আপওয়ার্ড হগিং হয়। তাহলে এখানে দুইটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। একটা হচ্ছে টোটাল কম্প্রেশনটা তো পাওয়াই যায় টোটাল মেম্বারে। এটা এটা ইন রিটার্ন আমরা টেনশনটা দেই, টেনশনে ইন রিটার্ন কম্প্রেশন পাওয়া যায় টোটাল মেম্বারে। তাছাড়া আমরা যদি ইসেন্ট্রিক্যালি প্রোভাইড করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের হগিং হয়, এবং তার একটা ব্যালেন্সিং মোমেন্টও পাওয়া যায়। হ্যাঁ, মোমেন্টের কারণে, ইসেন্ট্রিসিটির কারণে স্ট্রেসও পাওয়া যায়, যেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে। দুইটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু যদি এটা কনসেন্ট্রিক হয়, তাহলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কনসেন্ট্রিক হইলে শুধুমাত্র মাঝ বরাবর আমরা নিউট্রাল অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা টেন্ডন প্রোভাইড করে থাকি, এবং এইটা শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স দেয় এবং তার কম্প্রেশন ক্যাপাসিটি বাড়ায় দেয় কনক্রিটে। আর এটা যদি ইসেন্ট্রিক্যালি প্রোভাইড করা হয়, ইসেন্ট্রিক্যালি প্রোভাইড করা হইলে দেখা যায় যে ইসেন্ট্রিক্যালি যদি প্রোভাইড করা হয়, তাহলে দেখা যায় যে তার কম্প্রেশন ক্যাপাসিটির সাথে সাথে তার মোমেন্ট ক্যাপাসিটিটাও একটা ডেভেলপ করে আর কি, তার আপওয়ার্ড মোমেন্ট ক্যাপাসিটি ডেভেলপ করে। এটা আমরা সূত্র থেকে জানছি যে এরকম ইসেন্ট্রিক যদি টেন্ডন থাকে, তাহলে টপ বটম ফাইবার স্ট্রেস বের করার সূত্র হচ্ছে -F/A। এটা কেন আসে? এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের জন্য আসে, কম্প্রেসিভ স্ট্রেস +-FEY/I, আর -+MY/I। এটা হচ্ছে এক্সটার্নাল মোমেন্টের কারণে আসে, MY/I। যদি কনসেন্ট্রিক টেন্ডন থাকে, তাহলে এই টার্মটা আসে, এই টার্মটা আসে না কনসেন্ট্রিক টেন্ডনের ক্ষেত্রে। যদি ইসেন্ট্রিক টেন্ডন থাকে, তাহলে এই টার্ম তো আসবেই, তার সাথে সাথে ইসেন্ট্রিসিটির জন্য এই টার্মটাও আসবে। আর এর মধ্যে যে অ্যাপ্লাইড লোড হবে পরবর্তীতে, যখন সার্ভিস লোড আসবে, সার্ভিস লোড আসলে এই টার্মটাও আসবে। এটা হচ্ছে সার্ভিস লোডের জন্য আসবে, আর আরেকটা হচ্ছে ইনিশিয়াল লোডের জন্য, তার সেলফ ওয়েটের জন্য এই টার্মটা আসবে।
তো যাই হোক, এইটা ক্যালকুলেশন, এই যে টপ এবং বটম ফাইবার স্ট্রেস ক্যালকুলেশন করার জন্য আমরা এফ একটা টার্ম ইউজ করি। এফটা হচ্ছে এই যে টেন্ডন আছে, এই টেন্ডনে আমি কতটুকু টেনশন ফোর্স দিছি, মানে কত ফোর্সে তাকে টানছি, সেটাই হচ্ছে আমার এফ। আচ্ছা, এখন আমরা যত, এবং এই এফটা ইউজ করে হচ্ছে আমরা টপ এবং বটম ফাইবারে কতটুকু ম্যাক্সিমাম স্ট্রেস আসে এবং সেটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা, এটা বিভিন্ন স্টেজে আমরা চেক করতে পারি। এখন কথা হচ্ছে যে আমি যে ফোর্সে টানবো, টানার পরে এটা তো ট্রান্সফার হবে, আমি তো দিচ্ছি টেনশন, সে কি করবে, ইন রিটার্ন কম্প্রেশন দিবে। আমি ফোর্স দিচ্ছি, সে ইন রিটার্ন কম্প্রেশন দিবে। এখন কম্প্রেশন দিয়ে তো টেনশন দিয়ে তাকে টানার পরে ছেড়ে দিলাম, মানে রাবারকে আমরা যেরকম একটা রাবারকে আমি দুই পাশে টান দিই, টেনে যদি ছেড়ে দিই সে আগের জায়গায় চলে আসতে চায়, আগের জায়গায় চলে আসতে চায়, সে ইন রিটার্ন কম্প্রেশন দেয়। ইন রিটার্ন এই টেনসাইল ফোর্সকে কম্প্রেশনে টান করে, এটা অনেকটা রাবারের মতো যদি আমি চিন্তা করি, এটাকে আমি টান দিলাম, কারণ হচ্ছে এটাও ফ্লেক্সিবল, এটাও ফ্লেক্সিবিলিটি আছে, ফ্লেক্সিবিলিটি থাকার কারণে ইলাস্টিক লিমিটের ভিতরে যদি টানি তাহলে দেখা যাবে যে সে আবার আগের জায়গায় চলে আসতে চাইবে। তো ইলাস্টিক লিমিটের ভিতরে টানলাম এবং ছেড়ে দিলাম, সে আগের জায়গায় চলে আসলো। আগের জায়গায় যে চলে আসলো তখন কি করতে হবে, এই ফোর্সটা যাতে অটুট থাকে, এইখানে আমাকে এটাকে অ্যাঙ্কর করে দিতে হবে। অ্যাঙ্কর মানে হচ্ছে কোনো একটা অ্যারেঞ্জমেন্টের সাপেক্ষে এটাকে এইভাবে বেঁধে দিতে হবে, অথবা এবং এই পাশটাও কি করতে হবে, কোনো একটা অ্যারেঞ্জমেন্টের সাপেক্ষে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাঙ্কর, যাতে এই ফোর্সটা একুরেটলি এটার মধ্যে থাকে। যে ফোর্সটা আমি টেনশন ফোর্সটা, এটা হচ্ছে এফ, এবং এইটা যখন এই দিকে ট্রান্সফার হয়, এটাকে যদি আমি এফ ধরি, তাহলে এই এফ এবং এই এফ ইকুয়াল হওয়ার কথা। কিন্তু প্রিস্টেস কনক্রিটের ক্ষেত্রে এই যে ট্রান্সফারে দেখা যায় যে কিছুটা লস হয়ে যায়। লস হয়ে যায় মনে বলতে বোঝায় যে আমি যদি এটা কিছুটা লস হয়ে যায়, লস হয়ে যায় বলতে কি বোঝায়, আমি যদি এটাকে টানি হচ্ছে 50 কিপে, আমি আগে বলছিলাম, আমি যদি এটাকে টানি হচ্ছে 50 কিপে, 50 কিপ লোড দিয়ে যদি আমি এটাকে টানি, ইন রিটার্ন দেখা গেল যে ওইখানে 50 কিপ আর থাকে না, এখানে অনেক ধরনের লস হয়। লস হইলে এই 50 কিপ আর থাকে না, এটা হয়ে গেল 40 কিপ। তাহলে এই যে ট্রান্সফার হইলো, আমি টানলাম 50 কিপে, কিন্তু যখন এটাকে অ্যাঙ্কর করলাম সবকিছু বাদ দিয়ে লস টস হিসাব করে এটা পাইলাম 40 কিপ। তাহলে এইটাকে আমরা বলতেছি তখন ইনিশিয়াল ফোর্স, ঠিক আছে, ইনিশিয়াল ফোর্সকে আমরা বলতেছি হচ্ছে এফআই। আর ইন রিটার্ন আমরা দেখা যায় যে ওই 50 কিপটা আর অ্যাচিভ করতে পারি না, কিছু লস হয়ে যায়। এই লসটাকে আমরা তখন ক্যালকুলেট করি নাই, আমরা ওই ইনিশিয়াল ফোর্স যেটা আছে ওইটাকে আমি চিন্তা করছিলাম এবং ওইটাকে কি করছিলাম, আমি এখানে বসাই দিছিলাম, বসাই দিয়ে আমি টপ এবং বটম ফাইবারের স্ট্রেস বাইর করছিলাম। কিন্তু ঘটনা কিন্তু এরকম থাকে না, আমি যে ফোর্সে টানবো সেই ফোর্সটাই আসলে এই কনক্রিটে অ্যাক্টিভ থাকে না, এর চেয়ে কিছু ব্যত্যয় হয়, কিছু চেঞ্জ হয় এবং কিছু লস হয়। তো এই লসটা কতটুকু হয়, যে বললাম আমি 50 কিপ লোড দিয়ে তাকে টানছি, টানার পরে দেখা যায় যে এইখানে আমি পাইছি ফাইনালি হচ্ছে 40 কিপ অ্যাক্টিভ, তাহলে হচ্ছে 10 কিপ লস হয়ে গেছে। তো লস কি কি কারণে হইতে পারে, হ্যাঁ, এখানে লস অফ প্রিস্টেস আমরা পড়বো হচ্ছে লস আসলে কি কি কারণে হইতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের লসের ধরন ভিন্ন। একটা হচ্ছে প্রিটেনশনের জন্য একরকমের লস হবে, প্রিটেনশন মেম্বারের জন্য একরকমের লস হবে, আর পোস্ট টেনশন মেম্বারের জন্য আরেক রকমের লস হবে। পোস্ট টেনশন মানে হচ্ছে যে মেম্বারের ক্ষেত্রে আমরা ঢালাই টালাই করার পরে তারপরে টেন্ডন গুলা টানবো, এটাকে বলা হচ্ছে পোস্ট টেনশন। আর যেটার ক্ষেত্রে আমরা টেন্ডন গুলো আগেই টেনে রাখবো, তারপরে আমি কি করব, এটাকে কনক্রিট কাস্টিং করব বা ঢালাই দিব, এটা হচ্ছে প্রিটেনশন। আর পোস্ট টেনশন হচ্ছে আমি ঢালাই দিয়ে রাখলাম, টেন্ডন প্রোফাইলে টেন্ডন প্রবেশ করায় রাখলাম, পরবর্তীতে আমার যখন কনস্ট্রাকশন শেষ হয়ে গেল তখন এটাতে ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে পোস্ট টেনশন। তো
তো পি টেনশনের ক্ষেত্রে কি লস হয় প্রথমে আমরা একটু দেখি। পি টেনশনের ক্ষেত্রে কি কি লস হইতে পারে? পি টেনশনের ক্ষেত্রে লস গুলার নাম দিছে হচ্ছে, প্রথম যে লসটা সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। এটাকে আমি সংক্ষেপে লিখতেছি হচ্ছে ইএস, ইলাস্টিক শর্টেনিং লস। এখন ইলাস্টিক শর্টেনিং লসটা কি রকম আমি বলি, যে এই যে কনক্রিটের একটা মনে করেন মেম্বার আছে, এই মেম্বারের ইনিশিয়াল একটা লেংথ আছে, আমরা লেংথটা ধরতেছি যে ইনিশিয়াল লেংথ এল। আচ্ছা, এখন আমার এখানে টেনশন ফোর্স তো আমি দিলাম, টেনশন ফোর্স আমি দিলাম। ট্রান্সফার স্টেজে সে যখন এখানে কম্প্রেশন দিবে তার লেংথ আর আগের মতো থাকবে না, তার লেংথ কিন্তু প্রেসার খাইয়া কিছুটা ছোট হয়ে যাবে। আচ্ছা, অথবা যদি হগিং হয়, ইসেন্ট্রিক্যালি যদি হয়, হগিং মানে হচ্ছে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠলে অটোমেটিক তার লেংথ কিন্তু সাইড ওয়াইজ কিছু কমে যাবে। এই সাইড ওয়াইজ কিছু লেংথ কিন্তু কমে যাবে, মানে আমি যদি চিন্তা করি প্রথম লেংথ এল, তাহলে পরবর্তীতে এখানে কিন্তু সামান্য পরিমাণের লেংথ তার শর্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি যখন ট্রান্সফার স্টেজে যখন ফোর্সটা ধাক্কা দিবে তখন কনক্রিট কিছুটা হইলেও কম্প্রেসড হবে। কম্প্রেসড হওয়ার কারণে তার যে অরিজিনাল লেংথটা কমে যাবে। লেংথটা কমে গেলে এর ভিতরে যে রডটা ছিল, এই রডটা কি হয়ে যাবে, কিছুটা লুজ হয়ে যাবে। যেহেতু আগে এই লেংথে ছিল, এতটুকু লেংথের মধ্যে এই রডটা প্রোভাইড করা ছিল, এখন হচ্ছে লেংথ কমে গেছে। তো লেংথ কমে গেলে কি হবে, ওই এক্সট্রা যে রডটুকু থেকে গেছে এটা কি হয়ে যাবে, একটু লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে আমি যে ফোর্সে এখানে টানতেছিলাম তাকে, সেম ফোর্সটা আর এখানে পাওয়া যাবে না। এই যে তার লেংথ শর্ট হওয়ার কারণে তার ভিতরে যে স্টিলটা আছে, এই স্টিলটা সামান্য লুজ হয়ে গেল, এবং এই লুজ হওয়ার কারণে তার ক্যাপাসিটি আগের মতো থাকবে না। তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং লস। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তো জি স্যার। সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং লস আর কি। ইলাস্টিক শর্টেনিং লস আবারও আমি একটু সংক্ষেপে আরেকটু বলি, তাহলে মাথায় থাকবে। সেটা হচ্ছে যে আমি এটাকে যখন টানবো, কেবলটাকে যখন টানবো, টানার পরে আমি যখন এটাকে ছেড়ে দিব তখন সে কম্প্রেসিভ ফোর্স দিবে। কম্প্রেসিভ ফোর্স দিলে এই যে মেম্বারটা, এই মেম্বারটার লেংথ আগের মতো থাকবে না, লেংথ কমে যাবে। লেংথ যদি কমে যায়, লেংথ যদি ছোট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে তার ভিতরের যে স্টিলটা এখানে থাকার কথা ছিল এই জায়গায়, এখন দেখা গেছে কনক্রিটটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার কারণে দুই পাশে কিছু স্টিল এক্সট্রা থেকে গেছে। আগে তো এই জায়গায় আমরা অ্যাঙ্কর করতাম, কিন্তু দেখা গেল কিছু স্টিল এক্সট্রা থেকে গেছে। এই এক্সট্রা থাকার কারণে এইটা কিছু এক্সট্রা থাকার কারণে এটা কিছু লুজ হয়ে যায়, এবং এই যে শর্টেনিং হইলো, এই শর্টেনিং এর কারণে এই যে ফোর্সটা আমি যে ফোর্স দিয়ে টানতেছিলাম, যদি আমি টানি 50 কিপ, সেই 50 কিপ আর 50 কিপ এখানে থাকবে না, এটা কিছুটা কমে যাবে, কমে হয়ে গেল মনে করেন 40 কিপ। তাহলে এই যে লসটা হইলো এটাকে বলা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং লস। আচ্ছা, তাছাড়া আরেকটা আছে হইলো গিয়ে শিঙ্কেজ লস। শিঙ্কেজ লস কি, এই যে কনক্রিটের ভিতরে আমি টেন্ডন টানলাম, টানার পরে সে ট্রান্সফার হইলো, ট্রান্সফার হওয়ার পরে আমি এখানে অ্যাঙ্কর দিয়ে আটকায়ও দিলাম, সবকিছু ঠিক আছে, আটকায় দিলাম। তো আটকায় দেওয়ার পরে এখন কি হয়েছে, এখানে কনক্রিট আছে, কনক্রিটের ভিতরে আছে হচ্ছে ওয়াটার। আমরা জানি যে ওয়াটার হচ্ছে ওয়েদার সেন্সিটিভ। এখন এর ভিতরে যেহেতু পানি দিয়ে কনক্রিট তৈরি করতে হয়, সেহেতু পানি যেহেতু ওয়েদার সেন্সিটিভ, এই কারণে এটাতে কিন্তু এক্সপানশন হবে গরমের দিনে, আর ইয়ের দিনে হচ্ছে শিঙ্কেজ হবে। তো কনক্রিট যখন শিঙ্ক করবে, শিঙ্ক করে তার হচ্ছে ভলিউম সে কোনো কারণে যদি কমায় ফেলতে চায়, কনক্রিট যখন শিঙ্ক করবে তখন তার ভলিউম যদি কমায় ফেলতে চায়,
তখন কিন্তু এর ভিতরে যে স্টিলটা প্রোভাইড করছিলাম যদি একটু লেন্থটা কমে যায় বা একটু ভলিউমটা কমে যায়, তার ভিতরে যে স্টিলটা প্রোভাইড করা আছে এই স্টিলটা কিছু লুজ হয়ে যাবে। স্টিলটা কিছু কি হয়ে যাবে? লুজ হয়ে যাবে। এই লুজ হওয়ার কারণেও এই লসটাকেও কনসিডার করতে হবে যে এই লসটাও কত। এটাকে আমরা নাম দিছি হচ্ছে শ্রিঙ্কেজ লস, শ্রিঙ্কেজ অফ কনক্রিট। এটা একটা লস হইতে পারে। তারপরে তাহলে আমরা পাইলাম কি ইলাস্টিক শর্টেনিং লস, ইলাস্টিক শর্টেনিং। আমরা আরেকটা লস পাইলাম হচ্ছে এটা টাইম ডিপেন্ডেন্ট লস, এটা হুট করে হবে না, এটা সময় লাগবে। কারণ কনক্রিটের ভিতরে ওয়েদার চেঞ্জ হইতে হবে, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে তার মধ্যকার যে ভয়েড আছে, ভয়েডে যে ময়েশ্চার কন্টেন্ট আছে, ময়েশ্চার কন্টেন্ট তার স্টেট চেঞ্জ করতে হবে। এইভাবে করে এটা একটু টাইম ডিপেন্ডেন্ট লস, এটা হুট করে আসবে না, এটা কয়েকদিন পরে এরকম কনক্রিটের মধ্যে সিঙ্কেজ হইতে পারে। সিঙ্কেজ হইলে কিন্তু এই ফোর্সটা থাকবে না, এটা কিছু লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে কিন্তু তার মধ্যেকার যে আমি যে ফোর্সে টানতেছিলাম ইনিশিয়ালি, আমি যদি তাকে টানি হচ্ছে 50 কিপে, এই 50 কিপ আর থাকবে না। হ্যাঁ, এই 50 কিপটা আর থাকবে না, কারণ এটা ট্রান্সফারও হয়েছে, ট্রান্সফার হয়ে ইলাস্টিক শর্টেনিং লস খাইছে। ইলাস্টিক শর্টেনিং লসের পরে আবার সিঙ্কেজ হয়েছে, সিঙ্কেজের কারণে আরো কিছু লস খাবে। লস খেয়ে দেখা যাবে যে 50 কিপ আলটিমেটলি হয়ে গেল 30 কিপ। এটা আর আগের মতো থাকলো না। তাহলে এই ইলাস্টিক শর্টেনিং লস খাইলো, আরেকটা হচ্ছে শ্রিঙ্কেজ লস খাইলো, শ্রিঙ্কেজ। আচ্ছা, এটা 3 নাম্বার লসটা হচ্ছে ক্রিপ ইন কনক্রিট। ক্রিপ ইন কনক্রিট, এটার নাম হচ্ছে ক্রিপ লস, ক্রিপ লস। আচ্ছা, ক্রিপ লসটা কি? ক্রিপ লসটা হচ্ছে আমি কনক্রিটের একটা গার্ডার বানায় ফেললাম, খুব সুন্দর বানায় ফেলার পরে তার ভিতরে হচ্ছে আমি এইভাবে টেন্ডন প্রোভাইড করে এইভাবে অ্যাঙ্কর ট্যাঙ্কর করে দিছি। কিছু লস খাইছে, কি কি লস খাই ফেললো? ইলাস্টিক শর্টেনিং, সিঙ্কেজ। এটা বাদ দিয়ে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে সবকিছু বাদ দিলেও 50 কিপে টানলে 30 কিপ টিকতেছে। আচ্ছা, এখন এইখানে যখন গাড়ি ঘোড়া চলাচল করবে, গাড়ি ঘোড়া চলাচল করলে যখন গাড়িগুলা রেগুলার বেসিসে যাবে, আমরা ভালো করে জানি তখন রেগুলার বেসিসে গেলে এটা কিন্তু গাড়ির মুভমেন্টের সাথে হালকা একটা ডিফ্লেকশন হয়। আবার যখন গাড়ি চলে যায় সে আবার আগের জায়গায় চলে আসে। কেন এরকম হয়? কারণ এইখানে কিন্তু রাবার বিয়ারিং প্লেট বসানো থাকে এই পায়ারে লোডটা ট্রান্সফার করার জন্য। এখানে কিন্তু রাবার এবং স্টিলের একটা বিয়ারিং প্লেট বসানো থাকে। আমরা যদি কোনো ব্রিজে থেকে থাকি বা ব্রিজে গিয়ে থাকে, আমরা এটা ফিল করার কথা, যখন গাড়ি যায় তখন ব্রিজটা হালকা কিন্তু একটু শেক করে। তো হালকা শেক করার মানে হচ্ছে ওই যে বিয়ারিং প্লেট আছে, এই বিয়ারিং প্লেট গুলা চেপে যায়, তারপরে আবার গাড়ি চলে গেলে আবার আগের জায়গায় চলে আসে। এই যে রিপিটেড ফোর্স, এই রিপিটেড ফোর্স একবার হচ্ছে ডিফ্লেকশন হচ্ছে আবার আগের জায়গায় আসতেছে, আর ডিফ্লেকশন হচ্ছে হালকা আগের জায়গায় আসতেছে। এই যে রিপিটেড ফোর্সের কারণে দেখা যায় যে এর ভিতরে স্টিলটা লং টার্মে, শর্ট টার্ম না কিন্তু লং টার্মে এর ভিতরে স্টিলটা লুজ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ক্রিপ অফ কনক্রিট। এই যে কনক্রিটের যে ক্রিপিং হয়, মানে বছরের পর বছর যখন তার উপর দিয়ে লোড যায়, তখন সেই ক্ষেত্রে যে ক্রিপ বা ফ্যাটিগ আমরা বলতে পারি কনক্রিটের, তখন এইটার কারণে এর ভিতরে যে ইয়ে আছে একটু লুজ হয়ে যায় স্টিল। তো এই যে 30 কিপ থাকার কথা, দেখা যায় যে 30 কিপ থাকে না, লং টার্ম চিন্তা করলে আরো 5 কিপ লুজ হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি টিকে হচ্ছে 25 কিপ। ঠিক আছে? তো এইটা অনেকটা উদাহরণ আমি দিই। মনে করেন কাপড়ের দড়ি, কাপড় টাঙানোর জন্য আমরা দড়ি বাঁধি। হ্যাঁ, 2টা খুঁটিতে আমরা খুব শক্ত করে দড়ি বাঁধছি। এখন দড়ি বাঁধার পরে আমি প্রত্যেকদিন এখানে কাপড় নাড়ি, আবার একটা সময় পরে কাপড়টা নিয়ে আসি। এইভাবে কয়দিন পরে কাপড় নাড়তে, আবার নিয়ে আসতে, আবার নাড়তে নিয়ে আসতে, একটা সময় পরে দেখা যায় যে এই রশিটা লুজ হয়ে যায়। লুজ হয়ে যায় না? এই রশিটা কি হয়ে যায়? এই রশিটা লুজ হয়ে যায়। কারণ এই যে রিপিটেড ফোর্সটা আমি দিচ্ছি নিচ্ছি, এই রোপটা আমি যে পরিমাণ টাইট দিয়ে প্রথম দিকে বাঁধি, সেই টাইটটা আর এরকম থাকে না। দেখা যায় যে এই রোপটা লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে সে কিন্তু সিমিলার ফোর্স আর নিতে পারবে না। হ্যাঁ, তো এই দেখেন আমি টানতেছিলাম অ্যাকচুয়ালি 50 কিপে, এরপরে যখন ট্রান্সফার হয়েছে তখন ইলাস্টিক শর্টেনিং হয়েছে,
পরবর্তীতে সময়ের সাপেক্ষে সিঙ্কেজের কারণে কিছু কমছে, লাস্টলি এই লং টার্ম ইফেক্ট যেটা এই ক্রিপের কারণেও কিন্তু তার ফোর্সটা কমে যায়। তাহলে এই যে আমি টানতেছি কিন্তু 50 কিপে, কিন্তু তার মধ্যে অ্যাক্টিভ আসতেছে কত, 25 কিপ। ঠিক আছে, মানে 50 কিপে টানতেছি, লস টস হওয়ার পরে তার মধ্যে টিকতেছে হচ্ছে 25 কিপ। তাহলে ডিজাইন করতে হবে কিন্তু 25 কিপ ধরে, 50 কিপ ধরে ডিজাইন করলে হবে না। অথবা ডিজাইন ফোর্স যদি আমার বের হয় 25 কিপ, তাহলে 25 কিপে টানলে তারে হবে না, তাকে টানতে হবে হচ্ছে 50 কিপে, তাহলেই কিন্তু আমি 25 কিপ অ্যাচিভ হবে বা পরবর্তীতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই 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 লস গুলা হইতে পারে ইলাস্টিক শর্টেনিং, শ্রিঙ্কেজ, ক্রিপ। এখন এইগুলা কার জন্য হয়? এগুলা প্রি টেনশন এবং পোস্ট টেনশন দুইটা মেম্বারের জন্যই এই সিমিলার লস গুলা হয়। প্রি টেনশনও সিমিলার লস হয়, পোস্ট টেনশনও একই রকমের লস হয়। এই তিনটা লস হবেই, কিন্তু প্রি টেনশনে শুধুমাত্র এই তিনটাই লস হয়, এর বেশি প্রি টেনশনে আর কোনো লস হয় না। পোস্ট টেনশনে কিছু এক্সট্রা লস হয়। এক্সট্রা লসের মধ্যে একটা লস হচ্ছে, আমি দেখাই, অ্যাঙ্করেজ স্লিপ লস। অ্যাঙ্করেজ স্লিপ লস। আর আরেকটা এক্সট্রা লস হয়, এইটাকে বলা যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর লস পোস্ট টেনশনিং এর জন্য, এটা হচ্ছে ফ্রিকশন লস। তাহলে আমরা দেখতেছি প্রি টেনশনিং এর ক্ষেত্রে লস হয় হচ্ছে টোটাল তিনটা মেইন লস, আর পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে এই তিনটা তো হয়ই, তার সাথে সাথে আরো দুইটা লস হয়, মানে হচ্ছে পাঁচটা। তাহলে লস বেশি কার? প্রি টেনশনিং মেম্বার ইউজ করলে আমার লস হবে নাকি পোস্ট টেনশনিং মেম্বার ইউজ করলে লস হবে? ডেফিনেটলি আমার পোস্ট টেনশনের ক্ষেত্রে আমার লস বেশি হবে। হ্যাঁ, আর প্রি টেনশনের ক্ষেত্রে আমার লস কম হবে, মাত্র তিনটা লস খাবে। মানে আমি 50 কিপে টানতেছি, তিনটা লস খেয়ে টিকলো 25 কিপ, তাহলে ওকে, আমার টিকলো হচ্ছে 25 কিপ। আর এটাকে আমি যদি 50 কিপে টানি, এখানে লস খাবে হচ্ছে পাঁচটার জন্য, পাঁচটার জন্য লস খেয়ে টিকলো হচ্ছে 20 কিপ। তাহলে দেখা যায় যে এখানে ইফেক্টিভ ফোর্স যেটা, ইফেক্টিভ ফোর্স প্রি টেনশনিং এর চেয়ে পোস্ট টেনশনিং ইফেক্টিভ ফোর্সটা কম। এখন কথা হচ্ছে যে এই দুইটা লস কেন বেশি খায়, অ্যাঙ্করেজ স্লিপ আর ফ্রিকশন, এই দুইটা লস কেন পোস্ট টেনশনে বেশি খায়? এটারও একটা রিজন আছে। অ্যাঙ্করেজ স্লিপ বলতে আমি কি বুঝি, এই যে আমি প্রথমে প্রি টেনশনের কথা চিন্তা করি, প্রি টেনশনের ক্ষেত্রে কি হয়, রড গুলাকে আগে টেনে রেখে দেওয়া হয়, টেনে এইখানে টাইট করে, এখানে বাল্ক হেডে এখানে টাইনা বাইধা রেখে দেওয়া হয়, শেষ। এখন আমি কি করব, এখানে কনক্রিটটাকে কাস্টিং করব, কাস্টিং করে আমি এই জায়গায় অ্যাঙ্কর করে ফেলবো, মানে আংটা লাগাবো, লাগিয়ে তারপরে এই স্টিলটাকে কেটে দিব, আবার এই জায়গায় আংটা লাগাবো বা অ্যাঙ্কর লাগাবো, এই স্টিলটাকে কেটে দিব। তাহলে অ্যাঙ্করেজ স্লিপ হওয়ার কোনো পসিবিলিটি নাই। এটা হচ্ছে প্রি টেনশনের ক্ষেত্রে, যেহেতু আমি রডটা আগে টানতেছি এবং টেনে কি করতেছি, আগে এখান থেকে ধরে রাখতেছি, ধরে রাখার কারণে এখানে আমি সুন্দর মতো অ্যাঙ্কর লাগে, তারপরে আমি এক্সট্রা স্টিলকে আমি কেটে দিলাম, তাহলে কিন্তু এখানে অ্যাঙ্করে স্লিপ হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু আমরা যদি চিন্তা করি যে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে কি হয়েছে, আমি এটাকে টানছি, তাই না আমি ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার কি করতে হবে, এখানে অ্যাঙ্করেজ লাগাইতে হবে, মানে গিট্টো মারতে হবে। সহজ কথা হচ্ছে এটা, যে আমি টানলাম, টেনে দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে ওই ফোর্সটাই তো এখানে ট্রান্সফার হবে। তখন যখন আমি অ্যাঙ্করেজ করব, তখন কিন্তু এই অ্যাঙ্করেজ করার সময় কিছুটা পরিমাণ অ্যাঙ্করেজ স্লিপ হইতে পারে, যেহেতু কিছুটা পরিমাণ অ্যাঙ্করেজ স্লিপ হইতে পারে, স্লিপের কারণে এই যে 50 কিপের ফোর্স দিয়ে টানতেছিলাম, এখানে স্লিপ হয়ে টিকলো হচ্ছে 35 কিপ। হ্যাঁ, 15 কিপ হচ্ছে এই স্লিপের কারণে লস হয়ে গেছে। এটা আমি আর একটু সহজে বুঝাই। মনে করেন আমাদের একটা চালের বস্তা আছে, যে চালের বস্তার মাথায় আমার একটা গিরো দিতে হবে। তো
তো গিরো দিতে হইলে প্রথমে কি হয়, আমরা একটা প্যাচ দিই, ঠিক আছে, প্যাচ দিয়ে টান করে দুই পাশ থেকে টানি, তাই না কি করি ওইখানে আঙ্গুল দিয়ে ধরি, ধরে আমরা কি করি পরবর্তী গিরো বা প্যাচ দিই। তো আমি যেভাবে প্রথম অবস্থায় যে টাইট করে টানছিলাম, হ্যাঁ, যখন পরবর্তী গিরোটা দিই সিমিলার টাইট থাকে নাকি কিছু লুজ হয়ে যায়? কিছু লুজ হয়ে যাচ্ছে। কিছু লুজ লুজ হচ্ছে। হয়ে যায়, হ্যাঁ, কিছু লুজ হয়ে যায়। ঘটনাটা সেম। আমি যখন এখানে অ্যাঙ্কর করব, অ্যাঙ্কর করার ক্ষেত্রে দেখা যায় যে আমি যে ফোর্সে আসলে সে আসছে এদিক থেকে, সেই ফোর্সে থাকা অবস্থায় আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর করতে হবে। এখন এই ফোর্স থাকা অবস্থায় অ্যাঙ্কর করতে করতে দেখা যায় যে কিছুটা লুজ হয়ে যায়। অ্যাঙ্কর মানে হচ্ছে গিট্ট দেওয়া। কথা হলো স্টিলটাকে আমি এখানে গিট্ট দিয়ে দিব যাতে আর এই স্টিল বেরিতে না পারে, এর ভিতরে আছে ভিতরেই যাতে থাকে, কোনো ধরনের চেঞ্জ যাতে না হয়, ফোর্সে যাতে চেঞ্জ না হয়। তো এই যে এই গিট্ট দেওয়ার কারণে এই যে প্রবলেমটা হয় বা অ্যাঙ্কর করার কারণে যে তার মধ্যে কিছুটা লস হয়, কিছুটা লুজ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর স্লিপ। এটা পোস্ট টেনশনে আছে, কিন্তু প্রি টেনশনে এই স্লিপ পাবেন না কিন্তু। কারণ প্রি টেনশনে তো আমি আগেই টেনে ফেলছি রড, আগেই আমি খুব টেনে ফেলছি, তাহলে তো সে তো টেনশনে আসি। এখন আমি কি করব, এখন আমি এখানে অ্যাঙ্কর করে ফেলবো, অ্যাঙ্কর করে ফেলে ফেলে তারপরে এক্সট্রা রড গুলাকে আমি কেটে দিব, শেষ। কিন্তু এইটার ক্ষেত্রে এটা না, এটার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অ্যাঙ্কর করতে হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লস খায়। তাহলে অ্যাঙ্করের স্লিপ লস আমি বুঝতে পারলাম। আর লাস্টলি হচ্ছে ফ্রিকশন লস। ফ্রিকশন লস হচ্ছে যে পোস্ট টেনশন কনক্রিটের ক্ষেত্রে আমরা কি করি, এই একটা বিম বানাই ফেলি, এই বিমের ভিতরে এইরকম একটা ডাক্ট রেখে দিই, এই ডাক্টের ভিতরে আমরা পরবর্তীতে কেবল প্রবেশ করি, কেবল প্রবেশ করে কি করি পরবর্তীতে টানি। যখন পরবর্তীতে আমি এটাকে টানতে চাই, তখন এইটাতে কিন্তু এই কনক্রিটের ভিতরে যেহেতু এটা প্রবেশ করানো, কনক্রিট কি করে এই টানের বিপরীতে একটা বাধা তৈরি করে, এই টান এদিকে তার বিপরীতে একটা বাধা তৈরি করে, এটাকে বলা হচ্ছে ফ্রিকশন। এটা অনেকটা, দুইটা যেহেতু ভিন্ন ম্যাটেরিয়ালস কিন্তু তাই একটা আরেকটাকে ফ্রিকশন দিবে। একটা ম্যাটেরিয়ালস এর ভিতরে আরেকটা ম্যাটেরিয়ালস যদি আমি টানতে চাই, তখন কিন্তু সে কিন্তু এটা সহজে প্রবাহ দিতে বাধা দিবে, তখন এটা বলা হচ্ছে ফ্রিকশন। যেমন আমি নদীর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, নদীর ক্ষেত্রে নদীটা হচ্ছে ফ্লুইড। এখন এইখানে যদি আমি দাঁড় বাইতে চাই বা বৈঠা দেই, তাহলে বৈঠা কিন্তু নদীতে চালনা করা কষ্ট। কেন কষ্ট? নদীর নদীটা ফ্লুইডের এক ধরনের প্রপার্টি, আর বৈঠাটা কাঠের তৈরি, তার আরেক ধরনের প্রপার্টি। তো দুইটা ভিন্ন মেটেরিয়ালস একটার ভিতর দিয়ে যখন আরেকটা চালনা করতে যায়, তখন অপর মেটেরিয়ালস সেই চালনায় বাধা দেয়, এটা বলা হচ্ছে ফ্রিকশন। তো এইখানে কনক্রিটের ভিতরে যখন আমার স্টিল থাকে, এই স্টিলটাকে যখন আমি টানতে চাই, তাহলে কনক্রিট কি করতে চায়, এই টানের বিরুদ্ধে একটা বাধা দিয়ে বসে থাকে, যেহেতু তার ভিতর দিয়ে টানা হইতেছে। এই যে বাধা দিয়ে বসে থাকে, এটাকে বলা হচ্ছে ফ্রিকশন। এইটার কারণে যে লস হয় এটা ফ্রিকশনাল লস। তাহলে এটা কোনটাতে হয়, এটা পোস্টে হয়। পোস্ট টেনশন হইলে মানে পরবর্তীতে যদি আমি টানি, তাহলে এইটা লস হয়। কিন্তু পূর্ববর্তীতে তো আমার তো কোনো লসই নাই, পূর্বে তো আমি এটাকে টাইনা বইসা আছি, ঠিক আছে, তারপরে আমি কনক্রিট ঢালাই করতেছি। তাহলে এখানে তো লস খাওয়ার কোনো, এই ফ্রিকশনাল লস খাওয়ার কোনো পসিবিলিটিস না। তাহলে আমরা দেখলাম যে প্রিটেনশন মেম্বার হইলে এখানে লস খাবে হচ্ছে 3টা, আর পোস্ট টেনশন মেম্বার হইলে লস খাবে হচ্ছে মেইন লস, এটা হচ্ছে 5টা। 5টা। হ্যাঁ, তাহলে প্রিটেনশন হইলে কিন্তু যেরকম সুবিধাও আছে অসুবিধাও আছে। যেমন লস এখানে কিন্তু দেখা যায় যে কম খায়, এটা একটা সুবিধা। আর পোস্ট টেনশন হইলে এরকম সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধাটা কোনটা? অসুবিধাটা হইলো লস বেশি খায়। মানে এখন দুইটাকেই যদি আমি 50 কিপে টানি, ইনিশিয়াল ফোর্স এফ 50 কিপে টানি, তাহলে দেখা যায় যে এইটার ক্ষেত্রে লস টস খাওয়ার পরে থাকলো হচ্ছে মনে করেন 35 কি। আর সেম ফোর্সে যদি পোস্ট টেনশন একটা মেম্বারকে টানি, যেহেতু এখানে 5টা লস আছে, ওইটার ক্ষেত্রে লস টস খাওয়ার পরে আপনার হয়ে যাওয়া হচ্ছে মনে করেন 30 কি। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ পিস্টেজ ফোর্স। ইফেক্টিভ পিস্টেজ ফোর্স
বা এফএসি এরকম নাম দেওয়া হয়, ইফেক্টিভ প্রিস্টেজ ফোর্স, এটাকে এফএসি বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে ইফেক্টিভ প্রিস্টেজ ফোর্স কম পোস্ট টেনশনিং এ, আর এখানে ইফেক্টিভ প্রিস্টেজ ফোর্স বেশি। উল্টাভাবে যদি বলি যে আমি যদি 30 কিপ ফোর্স এখানে অ্যাচিভ করতে হয়, তাহলে তাকে যদি লস আমি হিসাব করতে পারি, লস জাস্ট যোগ দিয়ে দিব, যোগ দিলে কত ফোর্সে তাকে টানতে হবে সেটা বের হয়ে যাবে, তাই না? ডিজাইন যখন করব, ডিজাইন করলে আমি কি আমি চিন্তা করতে হবে ডিজাইনটার ক্ষেত্রে যে এইটাকে যদি আমি প্রিস্টেসিং করতে হয় তাহলে কতটুকু ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলে আমি ডিজায়ার্ড এইভাবে হগিং পাবো, এইভাবে মোমেন্ট পাবো, হ্যাঁ, ডিজায়ার সবকিছু পাবো, কতটুকু ফোর্স আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ডিজাইনের কনসেপ্ট, ঠিক আছে? আমি যদিও দেখাইছি এফ টপ আর এফ বটমের স্ট্রেস বাইর করা এই ইফেক্টিভ প্রিস্টেজ ফোর্স দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ফোর্স যদি আমাকে অ্যাচিভ করতে হয় 30 কিপ, এটা আমাকে বাইর করতে হবে যে এইরকম যদি প্রিস্টেসিং করতে হয় তাহলে এখানে কতটুকু ফোর্সে অ্যাচিভ করতে হবে কম্প্রেসিভ ফোর্স 30 কিপ। তারপরে আমি লস পাইলাম হচ্ছে 20 কিপ, তাহলে 30 কিপ যদি অ্যাচিভ করতে হয় তাকে টানতে হবে কত ফোর্সে, টানতে হবে এই 30 কিপের সাথে আবার লসটা যোগ দিতে হবে, যোগ দিয়ে অ্যাকচুয়ালি তাকে টানতে হবে হচ্ছে 50 কিপ, এইভাবে ডিজাইন। তাহলে এই ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে তার মধ্যে হচ্ছে 50 কিপ। 50 কিপ অ্যাপ্লাই হইলে আমরা লস আগে হিসাব করে ফেলছি, হিসাব করে ফেলার কারণে লস 20 কিপ বাদ যাবে, তাহলে এখানে থাকবে কত 30 কিপ। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে প্রিস্টেসের ক্ষেত্রে এইখানে তারা একটা বলছে যে লাম সাম লস আর কি, এটা প্রিস্টেসিং কোড হচ্ছে কোন কোন কোডে প্রিস্টেস ডিজাইন হয়। একটা হচ্ছে এসিআই কোড, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, সাধারণত বিল্ডিং ডিজাইন করলে এসিআই কোডে ইউজ হয়, প্রিস্টেসের যেটা আছে সেটা ইউজ করতে হবে। আর আরেকটা আছে হচ্ছে আস্ট্রো স্পেসিফিকেশন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট অফিসিয়ালস। আস্ট্রো হচ্ছে ব্রিজের জন্য, এই প্রিস্টেসের জন্য প্রিস্টেসকে ইউজ করে যদি আপনি ব্রিজ ডিজাইন করেন তাহলে আপনাকে যে স্পেসিফিকেশন ফলো করতে হবে সেটা হচ্ছে আস্ট্রো। আর যদি ওই প্রিস্টেস কোনো একটা আপনি এখন একটা মসজিদ করেন যেটার স্প্যান 100 ফিট অথবা 50 ফিট, এরকম বিম আছে, অনেক বড় বড় বিম আছে, অনেক দূরে দূরে আপনি কলাম রাখতে চান, হ্যাঁ, তখন যদি এটা বিল্ডিং এর ক্ষেত্রে কোনো কিছু হয় তখন সেটাকে আমরা সাধারণত এসিআই কোডটা ফলো করি। আর ব্রিজের ক্ষেত্রে আস্ট্রো কোড, দুটোই প্রিস্টেস কোডই, কিন্তু বিল্ডিং এবং ব্রিজের জন্য একটু আলাদা। তো তারা বলছে যে লাম সাম লস বলে একটা কথা আছে, যদি আপনার কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 4000 পিএসআই হয় তাহলে প্রি টেনশনিং রডে কতটুকু লস খায়, এটা হচ্ছে 32000 পিএসআই, এটা লামসাম। এই চার্টটা অনেক সময় ইউজ করতে পারবেন। এটা যদি আপনি যদি ইয়ে হয় 4000 পিএসআর হয় তাহলে প্রি টেনশনিং এর ক্ষেত্রে আপনার 4000 পিএসআই এর ক্ষেত্রে লস এখানে দেখায় নাই, শুধুমাত্র 5000 পিএসআই এর জন্য লস বলছে 4500 পিএসআই। আচ্ছা, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে যদি 4000 পিএসআই কনক্রিটের স্ট্রেংথ থাকে তাহলে স্টিলে লস হবে হচ্ছে 32000 পিএসআই। আর যদি এটা থাকে 5000 থাকে তাহলে লস হবে হচ্ছে 33000 পিএসআই। আর যদি এগুলো হচ্ছে ওয়্যার, আমি বলছিলাম যে ওয়্যার দিয়েও আপনি প্রিস্টেস করতে পারেন, মানে অনেকগুলো ওয়্যারের সমন্বয়ে এগুলোকে বলে স্ট্যান্ড, এগুলো দিয়ে প্রিস্টেস করতে পারেন, অথবা একটা স্ট্রেট বার, মানে স্ট্রেট বার যদি কনক্রিটের থাকে এটাও টেনে আপনি প্রিস্টেস করতে পারেন। যদি বার ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে লসটা আর একটু কম হয়, বারের ক্ষেত্রে লসটা কম আর ওয়্যারের ক্ষেত্রে লসটা একটু বেশি হয়। এখানে একটা লাম সাম লসের হিসাব দিছে, যদিও আমরা লস ক্যালকুলেট করা আর কি দেখবো। এখানে স্ল্যাবের জন্য, এখানে বিমের জন্য এখানে একটা হিসাব দেওয়া আছে। আচ্ছা, আমি কি এখানে দেখতে পাচ্ছি? জি স্যার। জি এখানে আচ্ছা, এখানে আমরা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো লস গুলা বুঝাইলাম, এখন জাস্ট অঙ্ক করলে আমাদের লস গুলা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি করতে হয় আর কি। তো এখানে প্রথম একটা প্রবলেম দেওয়া আছে, এটাতে বলছে যে এখানে 380 মিলিমিটার বাই 380 মিলিমিটার একটা বিমের সেকশন দেওয়া আছে এবং
এই পিস্টেস বিমের লেংথ দেওয়া আছে হচ্ছে 12 মিটার। আচ্ছা, এখন বলছে যে এটা হচ্ছে প্রি টেনশন মেম্বার। প্রি টেনশন মেম্বার মানে হচ্ছে আগেই তাকে টেনে এইখানে বাল্ক হেডে আগেই রডটাকে টেনে লাগাই দেওয়া আছে, এটা হচ্ছে প্রি টেনশন মেম্বার। এখন বলছে যে এই মেম্বারের যদি ফোর্স অ্যাপ্লাই হয়, ইয়েস, এখানে স্ট্রেস আর দিয়ে দিছে, এই রডের এরিয়া দিয়ে দিছে, রডের কতটুকু এরিয়া আছে সেটা দিয়ে দিছে যে 780 মিলিমিটার স্কোয়ার এরিয়ার স্টিল আমি প্রোভাইড করছি, মানে স্টিলের এরিয়া আমি জানি। আর হচ্ছে ইনিশিয়াল আমি যে স্ট্রেস দিচ্ছি, মানে যে ফোর্সে টানতেছি না, স্ট্রেস, স্ট্রেস হচ্ছে এফ, বা এটাকে আমরা নর্মাল ভাষায় বলি হচ্ছে সিগমা। যে ইনিশিয়াল যে আমি স্ট্রেস দিচ্ছি, এই স্ট্রেসের মান দিয়ে দিছে হচ্ছে 1035 এমপিএ। তাহলে কি কি দিয়ে দিছে? এটা সেকশন দিয়ে দিছে। সেকশন দিয়ে দেওয়া মানে হচ্ছে গ্রস এরিয়া। গ্রস এরিয়া বের করতে পারবো কারণ সেকশন দেওয়া আছে 380 মিলিমিটার বাই 380 মিলিমিটার। তার ভিতরে স্টিল প্রোভাইড করা আছে হচ্ছে 780 মিলিমিটার স্কোয়ার, এস দিয়ে দেওয়া আছে। এটাকে যেহেতু পিস্টেস স্টিল, এটাকে অনেক সময় এপিএস ও বলে। নোটটা মনে রাখতে হবে, পিস্টেস স্টিলের ক্ষেত্রে পিটা আমরা নরমালি এস বলি, আর পিস্টেস স্টিলের ক্ষেত্রে এটা অনেক সময় এপিএস ও বলি। আর এইটাকে টানতেছে কতটুকু স্ট্রেসে, কতটুকু স্ট্রেস দেওয়া হচ্ছে ওই স্টিলে, এটা দিয়ে দেওয়া আছে 1035 এমপি। আর কনক্রিটের ইয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট আর মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এই দুইটার মান দিয়ে দেওয়া আছে। বলছে যে এইখানে লসটা হিসাব করতে হবে, ডিউ টু ইলাস্টিক শর্টেনিং, অনলি ইলাস্টিক শর্টেনিং যদি হয় তাহলে ওই কনক্রিটে কতটুকু লস হবে সেটা হিসাব করতে হবে এট ট্রান্সফার স্টেজ। ট্রান্সফার স্টেজ মানে ইলাস্টিক শর্টেনিং কখন হয়? যখন এই ফোর্সটাকে আমি দিয়ে টানতেছিলাম, ওইটা যখন এইখানে কম্প্রেসিভ ফোর্স হিসেবে ট্রান্সফার হচ্ছে, তখনই শুধুমাত্র ইলাস্টিক শর্টেনিংটা হয়। তাহলে এটাই বলছে যে ট্রান্সফার অফ প্রিস্টেসে ইলাস্টিক শর্টেনিংটা বের করার জন্য। এখন এইটা খুবই সহজে বের করা যায়। ইলাস্টিক শর্টেনিং বের করার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে এটা তারা গবেষণা করে বের করছে। আমরা সূত্রতে ইলাবোরেশনে গেলাম না যে সূত্রটা কোথা থেকে আসছে, আপনি শুধু মনে রাখেন যে ইলাস্টিক শর্টেনিং বের করতে হইলে এই সূত্রটা ইউজ করতে হবে, NFI ডিভাইডেড বাই AC প্লাস NAS, এই সূত্রটা। এবং লস যতগুলো আছে এই লস সবগুলোকে ডেল এফএস দ্বারা ডেনোট করে, লস গুলাকে ডেনোট করে কি দিয়ে? ডেল এফএস। এবং যেহেতু এটা ইলাস্টিক শর্টেনিং, এটা সংক্ষেপে লিখছে ইএস। ইএস ইকুয়াল টু ডেল এফএস। ডেল এফএস দিয়ে বোঝায় যে এটা লস, এবং এটা সূত্রটা হচ্ছে NFI ডিভাইডেড বাই AC প্লাস NAS। আচ্ছা, এখন এফআই হচ্ছে ফোর্স। আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে আমরা যদি ফোর্স বের করতে চাই তাহলে কি করতে হবে? স্ট্রেস ইনটু এরিয়া করতে হবে। স্ট্রেস হচ্ছে আমার দিয়ে দেওয়া আছে কতটুকু স্ট্রেস আমি অ্যাপ্লাই করতেছি ওই স্টিলে, 1035। আর এরিয়া হচ্ছে আমার কত? 780 স্টিলের এরিয়া। তাহলে 1035 দিয়ে আমি 780, এই দুইটাকে যদি গুণ করি তাহলে ইনিশিয়াল ফোর্স যেটা, এই ফোর্স পাওয়া যাব, এটাকে আমরা নাম দিছি এফআই। তাহলে 780 এটা দিয়ে দেওয়া আছে, 1035 এটাও অঙ্কে দিয়ে দেওয়া আছে। জাস্ট কি করতে হবে আমাকে? স্ট্রেস দিয়ে এরিয়াকে, স্টিলের এরিয়াকে মানে এপিএস কে গুণ করতে হবে। গুণ করলে আমি এফআই পাওয়া যাব। আর এখন আসি হচ্ছে এসি। এসি হচ্ছে কনক্রিটের এরিয়া। কনক্রিটের এরিয়া আমি কিভাবে বাইর করতে পারি? কনক্রিটের এরিয়া আমি বাইর করতে পারি হচ্ছে, আমি আগে গ্রস এরিয়া বের করে ফেলি। গ্রস এরিয়া মানে হচ্ছে কনক্রিট সহ স্টিলের এরিয়া, স্টিল এবং কনক্রিট সবকিছু একসাথে এরিয়া কত? 380 আর 380 গুণ করলে, যেহেতু সেকশনটা হচ্ছে 380 মিলিমিটার বাই 380 মিলিমিটার, এই সেকশনটারে পুরা গুণ করলে গ্রস এরিয়া পাইলাম। গ্রস এরিয়া থেকে আমি কি করব? স্টিলের এরিয়া বাদ দিয়ে দিব। গ্রস এরিয়া থেকে স্টিলের এরিয়া যদি বাদ দিয়ে দিই তাহলে কনক্রিটের এরিয়া পাওয়া যাবে। আর স্টিলের এরিয়া তো আমি জানি, এটা তো দিয়ে দেওয়া আছে 780 মিলিমিটার স্কোয়ার। আর এন এর মান হচ্ছে ইএস বাই ইসি। এন সম্বন্ধে আমরা আগেও জানি,
কনক্রিটে আমরা করছি, এন বের করতে হয় মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট, মডুলার রেশিও। তো এই দুইটা করে যেহেতু ইএস এর মানও আমার দিয়ে দেওয়া আছে, ইসির মানও দিয়ে দেওয়া আছে, তাহলে এইটা করে আমি বাইর করে ফেলি যে কতটুকু লস হচ্ছে। তো স্টিলের এটা স্ট্রেস হিসেবে আসবে, স্ট্রেসের একক হচ্ছে এমপিএ। তাহলে 33 এমপিএ এই ইলাস্টিক শর্টেনিং এর কারণে লস হয়ে যাচ্ছে। আমি টানতেছিলাম হচ্ছে তাকে 1035 এমপিএ দিয়ে, তার মধ্যে 33 এমপিএ লস হয়ে গিয়েছে। তাহলে টিকলো কত ইলাস্টিক শর্টেনিং হওয়ার পরে? 1002 এমপিএ। মানে এই যতটুকু স্ট্রেসে আমি টানতেছিলাম সেটা থেকে আমার লসটা বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে দিলে আমার যা থাকবে সেটাই হচ্ছে আমার মানে ডিজায়ার স্ট্রেস আর কি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, এইটা আরেকভাবে বের করা যায়। তারা বলছে যে এইটা তো একটা পদ্ধতি, এইভাবে করে আমরা ইলাস্টিক শর্টেনিং লস বের করতে পারি। এইটার আবার সেকেন্ড একটা ওয়ে আছে, ওই পদ্ধতিতে আমরা ইলাস্টিক শর্টেনিং লস বের করতে পারি। এটা তারা বলছে যে ইলাস্টিক শর্টেনিং লস হওয়ার কারণে আমার যে ইনিশিয়াল স্ট্রেসের, তারা বলছে যে 10% লস হয়ে যায়। ইনিশিয়াল যে স্ট্রেস ফোর্স আছে, এই ফোর্সের 10% লস হয়ে যায় ইলাস্টিক শর্টেনিং এর কারণে। এটা লাম্প সাম হিসাবে 10% লস হয়ে যায়। 10% লস হয়ে যাওয়া মানে হচ্ছে তাকে 0.9 দিয়ে গুণ, ইনিশিয়াল ফোর্সকে 0.9 দিয়ে, যেহেতু 10% লস হয়ে যাচ্ছে, থাকতেছে কত? 90%। 90%কে যদি আমি হোল নাম্বারে নিয়ে যাই তাহলে হয়ে যায় হচ্ছে 0.9। তাহলে ইনিশিয়াল ফোর্সকে আমরা 0.9 দিয়ে গুণ করলে আলটিমেট ফোর্সটা আমি পাই যাব। তাহলে ইনিশিয়াল ফোর্স যেটা আছে সেটা এখান থেকে আমরা বের করতে পারি স্ট্রেস ইনটু এরিয়া করে। ওই যে বলছিলাম কিভাবে বের করতে পারি, ওই যে স্ট্রেস ইনটু এরিয়া করে ইনিশিয়াল ফোর্সটা আমরা বের করতে পারি, স্ট্রেস ইনটু এরিয়া করে। আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল ফোর্স, যে ফোর্সে আমি তাকে টানতেছি। তারপরে এইটাই 10% লস খাওয়ার পরে ইলাস্টিক শর্টেনিং এর ক্ষেত্রে সেটা 10% লস খায়। লস খাওয়ার পরে কত হইলো? এটা জাস্ট 0.9 দিয়ে গুণ করলে সেটা পাইলাম। এখন এই লসটা কিভাবে হিসাব করব? লসের হিসাবের সূত্র হচ্ছে এন এফ নট বাই এ। এন এফ নট বাই এ। এন এর মান আমি আগেই বলছি, এটা হচ্ছে মডুলার রেশিও ইএস বাই ইসি। এফ নট এর মান এখান থেকে পেয়ে গেলাম, আর এ হচ্ছে তার গ্রস এরিয়া, এটা হচ্ছে তার গ্রস এরিয়া। গ্রস এরিয়াটা বের করে এইখান থেকে লসটা আমি হিসাব করতে পারি। কাছাকাছি হয়, একুরেটলি হইছে না। তো এইটার ক্ষেত্রে মাইনাস দিয়ে আমি লসটা বের করতে পারি। তো দুইটা সূত্র দিয়ে দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে লামসাম সূত্র দিয়ে, আর আরেকটা হচ্ছে মোটামুটি একুরেট সূত্র দিয়ে। আমরা কিন্তু ইলাস্টিক শর্টেনিং হওয়ার পরে এখানে লস পাইছি 33 এমপিএ, সিমিলার অঙ্ক আমরা করলাম, এখানে লস পাইছি হচ্ছে 30.2 এমপি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। তারপরে তারা এখানে বলতেছে যে এটা হচ্ছে, এটা তো গেল প্রি টেনশন মেম্বার। সিমিলার অঙ্ক তারা বলতেছে এটা হচ্ছে পোস্ট টেনশন এখন মেম্বার। তো পোস্ট টেনশন মেম্বার হইলে এই স্টিল গুলাকে আমি কি করতে হবে, আমার পরে টানতে হবে, মানে কনক্রিট ঢালাই টালাই দেওয়ার পরে আমাকে এটা টানতে হবে। আচ্ছা, তখন এই ক্ষেত্রে তারা বলছে যে টোটাল যে স্টিল আছে এটা হচ্ছে 780 মিলিমিটার স্কোয়ার। এই স্টিলটা এরকম 4টা স্ট্যান্ডে ভাগ করা। একটা, এটাকে যদি আমি আরেকটু ছবি আঁকি এরকম, এটা যদি আই আই গার্ডার হয় তাহলে আমি ছবি আঁকি এরকম। আই গার্ডারে অনেক সময় এত স্টিল একসাথে প্রোভাইড করা যায় না, তখন তারা কি করছে, এটাকে 4টা ভাগে গ্রুপ করে ফেলছে। যে এক গ্রুপে কিছু স্টিল, আরেক গ্রুপে কিছু স্টিল, আরেক গ্রুপে কিছু স্টিল, আরেক গ্রুপে কিছু স্টিল, এরকম 4টা ভাগে ভাগ করে ফেলছে। মানে এই গার্ডার তো আমার আছেই, আর তার মধ্যে 4টা এরকম স্ট্যান্ডে আছে। 780-কে 4 ভাগ করলেই আমরা যেটা পাবো। বলছে যে পোস্ট টেনশনের ক্ষেত্রে, প্রি টেনশনের ক্ষেত্রে তো কোনটা আগে টানবো পরে টানবো কোনো ব্যাপার নাই। পোস্ট টেনশনের ক্ষেত্রে বলতেছে যে আমি যদি সবগুলাকে একসাথে একই সাথে টান দিই,
তাহলে তার ইলাস্টিক শর্টেনিং লস কিরকম হবে? আর আমি যদি একটা একটা করে টান দিই, প্রথমে একটাকে টানলাম, টেনে এইটাকে অ্যাঙ্কর করলাম, পরে এইটাকে টানলাম, টেনে এইটাকে অ্যাঙ্কর করলাম, পরে এইটাকে টানলাম, এইভাবে একটার পর একটা যদি টানি, তাহলে কি ধরনের লস খাবে? দুইটা কন্ডিশন দিছে। একটা হচ্ছে এই চারটা স্ট্র্যান্ড যদি আমি একই সাথে টানি, তাহলে ইলাস্টিক শর্টেনিং লস কিরকম হবে। আর যদি এই চারটা স্ট্র্যান্ড আমি একটার পর একটা টানি, একটা টানলাম, কারণ একসাথে এতগুলা টানা সম্ভব হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যতগুলা পিস্টেজ গার্ডার দেখি, পিস্টেজ গার্ডার গুলার ক্ষেত্রে সব স্ট্র্যান্ড একই সাথে টানা সম্ভব হয় না। তখন দেখা যায় যে গ্রুপ করে করে তারা দুইটা তিনটা গ্রুপ করে করে তারা কি করে টানে। তো দেখা যায় যে এখানে তারা বলছে যে প্রত্যেকটা স্ট্যান্ডকে, এই স্ট্যান্ড গ্রুপকে যদি আমি একবার একবার করে টানি, তাহলে আমার কি ধরনের লস হবে, আর একসাথে যদি টানি কি ধরনের লস হবে। তো বলতেছে যখন আমরা একসাথে টানবো তখন লস বের করার সূত্র ওই আগের মতোই, এটা সূত্রের কোনো চেঞ্জ নাই। এই সূত্রটা হচ্ছে এন এফআই বাই এসি। ঠিক আছে, তো এফআই আমরা কিভাবে বের করব? এস এবং এফআই হচ্ছে ইনিশিয়াল ফোর্স, এস ইন্টু এফআই করে আমরা বের করতে পারি। ঠিক আছে, এসি হচ্ছে কনক্রিটের এরিয়া, কনক্রিটের এরিয়া টোটাল এরিয়া আমরা যেটা আছে গ্রস এরিয়া সেটা আমরা বের করতে পারি। বের করে এটাকে এন দিয়ে গুণ দিতে পারি, এন হচ্ছে ইএস বাই ইসি, ইএস বাই ইসি হচ্ছে 6, এটা দিয়ে গুণ দিতে পারি। তাহলে একসাথে যদি টানি তাহলে লস কিন্তু ওই কমন সূত্র দিয়েই হবে। কমন সূত্র দিয়ে আমরা লস বাইর করলাম, একসাথে যদি টানি তাহলে তার লস খাবে হচ্ছে 33.54 এমপি, এই লসটা খাবে একসাথে যদি আমি টানি 33.54 এমপি। এখন যদি আমি আলাদা আলাদা টানি তাহলে কি হবে? তো প্রথমে এটা খেয়াল রাখতে হবে, এখানে গ্রুপ আছে হচ্ছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এইটাকে যখন আমি এইভাবে একটাকে টানবো, আর অপরগুলা কি হবে, জায়গায় থেকে যেতে চাইবে, তাহলে কি করবে? এই টানের পরে যখন আমি তাকে এখানে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে এই জায়গাটা ইলাস্টিক শর্টেনিং হয়ে যাবে, এই জায়গাটা শর্ট হয়ে যাবে। কিন্তু এই জায়গা যেহেতু টান খায় নাই, এই জায়গা তার আগের জায়গায় থেকে যাবে। তো এই জায়গা যে শর্ট হয়ে গেল এবং এই জায়গা যে তার আগের জায়গায় থেকে গেল, ঠিক আছে, এই কারণে প্রথমটা যে লসটা খাবে, ইলাস্টিক শর্টেনিং লস খাবে, এটা বাদ বাকি তিনটার লসের সমান। প্রথমটা যেটা লস খাবে সেটা কি বলতেছে, যে বাদ বাকি তিনটার লসের সমান, সবচেয়ে বেশি লস খাবে। আচ্ছা, পরে যখন দ্বিতীয়টা টানবো তখন কিন্তু এর এটারকে বাধা দিবে হচ্ছে বাদ বাকি দুইটা, তাহলে এর লস আরেকটু কম খাবে। যখন তৃতীয়টা টানবো তখন একে বাধা দেওয়ার জন্য রয়েছে হচ্ছে বাদ বাকি নিচের একটা, তাহলে এ কিন্তু আরো কম লস খাবে। আর যখন চতুর্থটা টানবো তখন একে বাধা দেওয়ার জন্য আর কেউ নাই, তাহলে চতুর্থ ওয়ার কোনো লস খাবে না, নো লস। আমি কি বুঝাইতে পারছি? আমি জি যখন স্যার। প্রথমটা টানলে ওই তিনটা কিন্তু তাকে বাধা দিবে, তখন এই তিনটার হিসাবে কিন্তু সে লস খাবে। আর যখন দ্বিতীয়টা টানবো তখন দুইটা বাধা দিবে, তৃতীয়টা টানবো একটা বাধা দিবে, আর যখন চতুর্থটা টানবো তখন তাকে আর কেউ বাধা দেওয়ার কোনো উপায় নাই, তো চতুর্থটা কোনো ধরনের লস খাবে না। তো এইটার ক্ষেত্রে একই রকমই সূত্রটা হচ্ছে এনএফসি, এন এন এফ বাই এসি, এটাই হচ্ছে ইন জেনারেল সূত্র ইলাস্টিক শর্টেনিং, এফ বাই এসি। এসি হচ্ছে গ্রস এরিয়া আর কি, হ্যাঁ, এইখানে হচ্ছে গ্রস এরিয়া, এরিয়া অফ দ্য কনক্রিট এখানে গ্রস হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, এখন এফটা হচ্ছে ফোর্স। ফোর্স আমরা জানি হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, ইনিশিয়াল স্ট্রেস ইনটু এরিয়া। এখন কিন্তু আগে ছিল হচ্ছে সবগুলো একসাথে টানছিলাম, এর লেগে পুরো এরিয়া হচ্ছে 780 মিলিমিটার স্কোয়ার, সবগুলোর এরিয়া একসাথে হচ্ছে 780 মিলিমিটার স্কোয়ার। এখন আমি বলতেছি এটাকে চারটা গ্রুপে ভাগ করে ফেলছি, তাহলে একটা গ্রুপের এরিয়া কত? 195। তাহলে এই যে দেখতেছি আমরা 195 হচ্ছে এস এর মান,
যেহেতু একটা, এই যে 780 কে 4 দিয়ে ভাগ করে ফেললে একটা। আর ইনিশিয়াল স্ট্রেস তো তার দেওয়াই আছে আগের মতো 1035, আর এন এর মান হচ্ছে 6, আর এসির মান কনক্রিটের এরিয়া 380 ইন্টু 380, এটাও পেয়ে গেলাম। আর ওই যে বলছিলাম যে প্রথম ওয়্যার যেটা আছে সে যে লস খাবে সেটা হচ্ছে বাদ বাকি তিনটা ওয়্যারের বাধার কারণে। তাহলে 4 - 1 এখানে কত হবে? 3। তারপরে দ্বিতীয় ওয়্যারের ক্ষেত্রে সবকিছু সিমিলার, এখানে হবে 4 - 2। আমি কি বুঝাইতে পারছি? তৃতীয় ওয়্যারের ক্ষেত্রে জি তখন স্যার। কি হবে? 4 - 3। আর চতুর্থ ওয়্যার কি কোনো লস খাবে? না স্যার। চতুর্থ ওয়্যার কোনো লস খাবে না, না তাহলে স্যার। লস হবে 0। তাহলে এই সবগুলা লস আমি যদি বের করে এভারেজ লস বাইর করি, প্রত্যেকটা ওয়্যার তো লস খাইলো আলাদাভাবে। এখন আমার এভারেজ লস কিভাবে বাইর করব? প্রত্যেকটা ওয়্যার যে কয়টা লস খাইছে ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়্যারস। তো প্রথম ওয়্যার লস খাইছে হচ্ছে 25.2, দ্বিতীয় ওয়্যার লস খাইছে হচ্ছে 16.8, তৃতীয় ওয়্যার লস খাইছে হচ্ছে 8.4, আর চতুর্থ ওয়্যার এখানে লেখা নাই, চতুর্থ ওয়্যার হচ্ছে 0, ডিভাইডেড বাই যেহেতু চারটা ওয়্যার 4 দিয়ে ভাগ করে আমি এভারেজ লস পাইলাম। এভারেজ লস কত? 12.6 এমপিএ। ঠিক আছে? তাহলে আমি যদি একই সাথে টানি তাহলে সেই ক্ষেত্রে লস কত খায়? 33 এমপিএ, 33.54 এমপিএ। আমি যদি চারোটাই একসাথে টানি, একসাথে পুল করি, তাহলে লস খায় 33.54 এমপিএ। আর আমি যদি এইগুলাকে আলাদা আলাদা টানি তাহলে লস খায় কত? 12.6 এমপিএ। তাহলে এখন বলেন আলাদা আলাদা টানা ভালো নাকি একই সাথে টানা ভালো? আলাদা আলাদা টানলে আলাদা আলাদা আলাদা। আলাদা আলাদা টানলে লসটা কম খাবে, একই সাথে টানলে লসটা বেশি খাবে। এই কারণে আমরা কিন্তু আলাদা আলাদা টানি। কারণ অনেকগুলা যদি স্ট্যান্ড থাকে, মনে করেন 8টা 10টা যদি এরকম স্ট্যান্ড থাকে, তাহলে আমরা একটা দুইটা এরকম করে করে আলাদা আলাদা আমরা অনেক সময় টানি। আচ্ছা, তো এইটা বলছে এইটার আরো একটা শর্টকাট আছে। এখন আমার স্ট্যান্ড যদি থাকে 10টা, এখন স্ট্যান্ড আছে আমার 10টা, মনে করেন এইরকম, এই যে পিস্টেসের অনেকগুলো গার্ডার কিন্তু এরকম এরকম থাকে। এখন কিন্তু এই যে সায়দাবাদে এরকম গার্ডার আছে। এরকম গার্ডার থাকলে এটা হলো গার্ডার এরকম, এটার ভিতরে অনেকগুলা চারপাশে এরকম অনেকগুলা স্ট্যান্ড আছে। ঠিক আছে? মনে করেন এই পাশে আছে, এই পাশে আছে, তার চারপাশে আর কি এরকম স্টিলের স্ট্যান্ড আছে এরকম, এরকম গার্ডার। হ্যাঁ, এখন এটার জন্য ইলাস্টিক শর্টেনিং লসের জন্য কি আমি এখানে গার্ডারের কতটা স্ট্যান্ড আছে এটা কই না, প্রত্যেকটার জন্য এইভাবে অঙ্ক করে বার করা পসিবল? অনেক সময় সাপেক্ষ না? হ্যাঁ, জি স্যার। তখন তারা এটা একটা বুদ্ধি বের করছে, বুদ্ধি বের করছে যে আমি যদি প্রথম ওয়্যারের লসটা বের করতে পারি, প্রথম ওয়্যারের লস যেটা হচ্ছে 25.15, তারা বলছে প্রথম ওয়্যারের লসটাকে জাস্ট অর্ধেক করে দিলেই আমি এভারেজ লস পাই যাব। প্রথম ওয়্যারের যে লসটা আছে 25.2, এটাকে জাস্ট অর্ধেক করে দিলেই আমি এই এভারেজ লসটা পাই যাব। পাই গেছি না? 12.6। আমার এভারেজ লস কত ছিল? 12.6। আর প্রথম ওয়্যারটা লস খাইছে কত? জি স্যার। 25.2। এটাকে জাস্ট অর্ধেক করে দিলেই এভারেজ লসটা পাই যাব। হ্যাঁ, তাহলে আমার কিন্তু প্রত্যেকটার জন্য এইভাবে আলাদা আলাদা করার দরকার নেই। আমি প্রথম ওয়্যারের জন্য আমি করব, করে জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলেই কিন্তু আমার সবগুলা ওয়্যারের লস কত হবে, এভারেজ লসটা আমার কিন্তু বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, নাও পরবর্তী এটা অঙ্ক গেল। এখন পরবর্তী অঙ্ক একটা আছে, এটা বলছে যে যদি পি টেনশন মেম্বার হয়, এই এটা যদি 23 সেন্টিমিটার বাই 47 সেন্টিমিটার হয়, মানে উইডথ হচ্ছে 23 সেন্টিমিটার আর ডেপথ হচ্ছে 47 সেন্টিমিটার, এবং এর ভিতরে যে ওয়্যার প্রবেশ করানো আছে এটা বলতেছে যে 20 ওয়্যার, 20টা ওয়্যারে এরকম স্ট্যান্ড, এবং 20টা ওয়্যার একসাথে পাক খাওয়ানো, 20টা ওয়্যারের স্ট্যান্ড,
এবং প্রত্যেকটা ওয়্যারের এরিয়া হচ্ছে 7 মিলিমিটার স্কয়ার। প্রত্যেকটা ওয়্যারের এরিয়া হচ্ছে 7 মিলিমিটার স্কয়ার, এরকম দিয়ে দিছে। এবং এই যে কেবলটা এখানে প্রোভাইড করা আছে, এই প্রোভাইড করা আছে এটা মিড সেকশনে তার ইসেন্ট্রিসিটি মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে তার দূরত্ব কত এটাও দিয়ে দেওয়া আছে 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার। আর এন্ড সেকশনে তার ইসেন্ট্রিসিটি 0। মানে কেবলটা আসলে এইভাবে যদি লং সেকশন আঁকি বা লঙ্গিটিউডিনাল সেকশন আঁকি, কেবলটা কিন্তু এইভাবে প্রবেশ করানো। মানে মিড সেকশনে হচ্ছে ইসেন্ট্রিসিটি ম্যাক্সিমাম, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, আর এন্ড সেকশন হচ্ছে ইসেন্ট্রিসিটি 0। এখন বলছে যে এই যে এটাকে যে কেবলটাকে যে স্ট্রেস দিয়ে টানা হচ্ছে সেই স্ট্রেসের মান হচ্ছে 850। আর এইখানে কিছু ডাটা দিয়ে দেওয়া আছে, এই যে যেমন ইসির মান, ইএস এর মান, তারপরে সিসি একটা আছে, এটাকে ক্রিপ কোফিশিয়েন্ট বলে, ওই যে ক্রিপ বাইর করতে এটা লাগে। শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট, ওই যে শ্রিঙ্কেজ বাইর করতে একটা লাগে, এটাকে হচ্ছে শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট, এটা দিয়ে দেওয়া আছে। স্লিপ এট দ্য অ্যাঙ্করেজ, ওই যে অ্যাঙ্করেজ স্লিপ যেটা, এটা বাইর করতে লাগে। স্লিপ এট দ্য অ্যাঙ্করেজ এটা দিয়ে দেওয়া আছে। মিউ, এটা হচ্ছে ফ্রিকশনাল লস বের করতে লাগে, মিউ এবং কে, এই দুইটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। এবং তার ইনিশিয়াল ওয়েট দিয়ে দেওয়া আছে, যে গার্ডারটার ওয়েট কত হইতে পারে, এফসি প্রাইম দিয়ে দেওয়া আছে। আর এটা স্প্যান দিয়ে দেওয়া আছে, স্প্যান হচ্ছে 20 মিটার। এখন বলছে এটা যদি প্রি টেনশন মেম্বার হয় তাহলে সবগুলা লস ক্যালকুলেট করে লস বাইর করো। এটা যদি পোস্ট টেনশন মেম্বার হয়, সেম অঙ্কটাই যদি পোস্ট টেনশন হয় তাহলে সবগুলা লস ক্যালকুলেট করে লস বাইর করতে হবে। তো প্রি টেনশনের তো আমরা জানি সাধারণত 3টা লস খায়, আর পোস্ট টেনশনের তো আমরা জানি হচ্ছে 5টা লস খায়। ঠিক আছে, তার প্রি টেনশনের জন্য 3টা হিসাব করতে হবে, পোস্ট টেনশনের জন্য 5টা হিসাব করতে হবে। বাদ বাকি ডাটা এখানে সবকিছু দিয়ে দেওয়া আছে। আমরা জাস্ট এখন তো আগে যে অঙ্ক করলাম শুধুমাত্র ইলাস্টিক শর্টেনিং করছিলাম, নাও আমরা করব হচ্ছে যে এখন প্রি টেনশন মেম্বার সবগুলা লস ক্যালকুলেট করতে হবে, পোস্ট টেনশন মেম্বার সবগুলা লস ক্যালকুলেট করতে হবে। এই যে এখানে দিয়ে দেওয়া আছে। তো প্রি টেনশন আর পোস্ট টেনশন দুইটাই হোক না কেন, প্রথমে প্রি টেনশনেরটা হিসাব করি। প্রথম লস দুইটার ক্ষেত্রেই কিন্তু ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং এর ক্ষেত্রে এখানে প্রি টেনশন মেম্বার যেহেতু, এখানে একটা ইয়ে আছে, সূত্র আছে, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এনএফসি ইলাস্টিক শর্টেনিং এর ক্ষেত্রে। প্রি টেনশনিং এর মেম্বারের ক্ষেত্রে ইলাস্টিক শর্টেনিং এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এনএফসি। এন তো আমরা জানি ইএস বাই ইসি, ইএস বাই ইসি। ওকে। আর এফসি হচ্ছে স্টিলের স্ট্রেস, স্টিলের কনক্রিটের স্ট্রেস এফসি। এফসি হচ্ছে আমার সূত্রটা হওয়ার কথা ছিল যে এফ বাই এ, সূত্রটা হওয়ার কথা ছিল হচ্ছে এফ বাই এ। একটু আগে পড়ে আসছি যে আমার মেইন সূত্র হচ্ছে এন ইন্টু এফ বাই এ, এসি আর কি, এটা আমার সূত্র ছিল। আচ্ছা, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এফসি। এখন যেহেতু এখানে ইসেন্ট্রিসিটির কথা বলা আছে, তাহলে এফসি বের করার জন্য আমার ইসেন্ট্রিসিটিটাকে কনসিডারে নিয়ে আসতে হবে। খালি এফ বাই এ এই সূত্রটা বসাইলে হবে না, আগে এফ বাই এ ছিল, এই সূত্রটা আমরা বসাই ফেলছি। এখন কিন্তু এফ বাই এ এইটা বসাইলে হবে না, তার সাথে সাথে কিন্তু ইসেন্ট্রিসিটি যেহেতু বলে দেওয়া আছে এবং মিড সেকশন, তখন কিন্তু এই ইসেন্ট্রিসিটির জন্য তার মধ্যে কি আসে, আরেকটা টার্ম আসে, এটা হচ্ছে এফ ই ওয়াই বাই আই। এফ ই ওয়াই বাই আই, এখানে ওয়াই যেটা আছে এইটার ডিস্টেন্সকে ই এর সমান ধরা হয়েছে, ইসেন্ট্রিসিটির সমান, তাহলে সূত্রটা হয় যে এফ ই স্কোয়ার বাই আই। আর তার সাথে আরেকটা ওই যে স্ট্রেস বার করার ক্ষেত্রে আরেকটা সূত্র, আরেকটা যোগ হয়, এটা হচ্ছে এম ওয়াই বাই আই। তো যখন ইলাস্টিক শর্টেনিং হয় তখন এই মোমেন্ট কখন আসে, মোমেন্ট আসে লোডের কারণে, এক্সটার্নাল লোডের কারণে। যখন ইলাস্টিক শর্টেনিং হয় এটা তো একবারে শুরুর দিকেই হয়ে যায়, একবারে ট্রান্সফার স্টেজে ইলাস্টিক শর্টেনিং হয়, তখন কিন্তু তার মধ্যে তেমন কোনো লোড আসে না। এই কারণে এম ওয়াই বাই আই এই টার্মটাকে নেগলিজিবল ধরা হয়। তাহলে এখন কিন্তু শুধুমাত্র এফ বাই এ দিয়ে বাইর করতে পারবো না, যেহেতু ইসেন্ট্রিসিটির কথা বলা আছে। মাইনাস এফ বাই এ মাইনাস এফ ই স্কোয়ার বাই আই, এই সূত্র দিয়ে কিন্তু আমার কনক্রিটের স্ট্রেসটা বের করতে হবে, মানে এফসি বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি?
আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে আমরা এফসিটা এইভাবে বের করে ফেললাম। এফসির মান এখানে বসাই দিব। এফসি বাইর করতে করতে আমার কি লাগে? এফ এর মান লাগে। এফ হচ্ছে ফোর্স। আমরা জানি ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। আচ্ছা, এখন এটা হচ্ছে 20টা ওয়্যার এবং প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে 7 মিলিমিটার স্কয়ার। এখন ডায়ামিটার হইলে এটার এরিয়া বাইর করতে হবে, যেহেতু আমার এরিয়া দরকার। এটা যেহেতু ডায়ামিটার মানে গুল, গুল জিনিসের এরিয়া হচ্ছে π/4 ডি স্কয়ার, ডায়ামিটার স্কয়ার, ডায়ামিটার হচ্ছে 7। আর এটা যেহেতু 20টা, তাহলে 20 দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। গুণ দিয়ে তাহলে এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে স্টিলের এরিয়া মানে হচ্ছে এএস, এবং এইটাকে গুণ করতে হবে, এরিয়াকে গুণ করতে হবে ইনিশিয়াল স্ট্রেস দ্বারা, তাহলে আমি ফোর্স পাবো। স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এখানে ইনিশিয়াল স্ট্রেস দেওয়া যেটা দেওয়া আছে হচ্ছে 850, পরে আমি ফোর্স পাইলাম। তারপর হচ্ছে কংক্রিটের এরিয়া। এরিয়া আমার দিয়ে দেওয়া আছে 23 সেন্টিমিটার বা 47 সেন্টিমিটার। যেহেতু এইটা নিউটন পার মিলিমিটার স্কয়ারে বাইর করতে চাই, এটাকে মিলিমিটারে নিয়ে গেলাম। 23 সেন্টিমিটারকে 230 মিলিমিটার, 47 সেন্টিমিটারকে 470 মিলিমিটার, জাস্ট ইয়ে করে বাইর করলাম। আর এটা আই লাগে। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন, মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে bh3/12। পরে আমি এখান থেকে এফসির মান বাইর করলাম। এফসির মান এখানে বসাই দিলাম। বসাই দিলে আমার ইলাস্টিক শর্টেনিং লস চলে আসবে। তারপরে লস ডিউ টু ক্রিপ আর লস ডিউ টু শ্রিঙ্কেজ, এই দুইটা লসই আসে প্রি টেনশন মেম্বারে। লস ডিউ টু ক্রিপ আমি কিভাবে বাইর করবো? এটার একটা কনস্ট্যান্ট সূত্র আছে, এটা গবেষণা করে বের করা হয়েছে। cc-1 ইন্টু এনএফসি। cc-1 ইন্টু এনএফসি। সিসি হচ্ছে ক্রিপ কোফিশিয়েন্ট। ক্রিপ কোফিশিয়েন্ট এটা দিয়ে দেওয়া আছে, প্রশ্নে দিয়ে দেওয়া আছে। ক্রিপ কোফিশিয়েন্ট হচ্ছে 2.45, এটা দিয়ে দেওয়া আছে। আর এন তো আগের মতো জানি, আর এফসি তো একটু আগে বের করছি। জাস্ট বসাই দিলেই আমার ক্রিপের জন্য কতটুকু লস সেটা চলে আসবে। তারপরে আসে হচ্ছে শ্রিঙ্কেজ লস। শ্রিঙ্কেজ লস হচ্ছে, এটার সূত্রটা খুবই ছোট। এটা হচ্ছে ইএস-এফএস। ইএস হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, আর এফএস হচ্ছে ওই যে শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট, ঠিক আছে? বা ডিএলএস, এটা অ্যাকচুয়ালি ডিএলএস, এটা হচ্ছে শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট। তো শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট প্রশ্নে দিয়ে দেওয়া আছে। শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট হচ্ছে 0.0003, এটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট কত। আর ইএস তো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এটাও আমরা জানি। তাহলে ইএসও জানি, ডিএলএসও আমার দিয়ে দেওয়া আছে, ইএসও দিয়ে দেওয়া আছে, অ্যাকচুয়ালি ডিএলএসও দিয়ে দেওয়া আছে। জাস্ট এই দুইটাকে গুণ করে আমি শ্রিঙ্কেজ কোফিশিয়েন্ট পাই যাব। তাহলে শ্রিঙ্কেজ লস যেটা আছে, শ্রিঙ্কেজ লস পাই যাব। শ্রিঙ্কেজ লস যেটা আছে এটা পাই গেলাম। তাহলে প্রি টেনশন মেম্বার যেহেতু, আমরা তিনটা লস বের করলাম। একটা হচ্ছে লস ডিউ টু ইলাস্টিক শর্টেনিং, এটা পাইছি। এটা পাইছি হচ্ছে 10.29। লস ডিউ টু ক্রিপ এটা পাইছি 146.87। আর লস ডিউ টু শ্রিঙ্কেজ এটা পাইছি 60 এমপিএ। তাহলে সব কিছু যোগ করে আমরা টোটাল লসটা বের করে ফেলি। টোটাল লস আমরা হয়েছে 308 এমপিএ। আর আমি ইনিশিয়াল এত এমপিএ, এতটুকু এমপিএ হচ্ছে লস হয়ে গেছে। তাহলে আমি টানতেছিলাম হচ্ছে কত? 850 এমপিএ তে। তাহলে এইটা যখন ইন রিটার্নে কম্প্রেশন দিবে, কম্প্রেসিভ স্ট্রেস দিবে, তখন কম্প্রেসিভ স্ট্রেস তখন কত হবে? লস হয়ে গেলে 308, 850 থেকে 308 বাদ দিয়ে বাদ বাকি যেটা থাকবে সেটাই এখানে আসবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইখানে প্রি টেনশন মেম্বারে লস হচ্ছে তিনটা, আবারও বলি। লস ডিউ টু ইলাস্টিক শর্টেনিং, লস ডিউ টু ক্রিপ, লস ডিউ টু শ্রিঙ্কেজ। সূত্র দেওয়া আছে, সূত্র এবং অঙ্কতে মান দিয়ে দেওয়া আছে, মানগুলো বসাই দিলে আমরা পেয়ে যাব। তারপরে এইটার সাপেক্ষে এখন হচ্ছে আমরা লস হওয়ার পরে যে ফোর্স, এইটা হচ্ছে ইনিশিয়াল ফোর্স, এটা হচ্ছে লস হওয়ার আগে। আর লস হওয়ার পরে যে ফোর্স, এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাল ফোর্স, এফএস। এটা হচ্ছে লস হওয়ার পরে, এটাকে আমরা নাম দিছি এফএস। তো সেম আগের মতো ঘটনা। লস হওয়ার আগে একবার টপ আর বটমে স্ট্রেস বাইর করা সূত্র তো আমরা জানি, এফ বাই এ প্লাস মাইনাস এফ ইউআই বাই আই মাইনাস প্লাস এম ওয়াই বাই আই। এখন
এটা শুধুমাত্র তার ওয়েটের জন্য বাইর করতে বলছে, ওয়েটের জন্য বাইর করে ফেলবো। লস হওয়ার আগে একবার টপ আর বটমের স্ট্রেস, আর লস হওয়ার পরে, মানে এটাকে ইনিশিয়াল বলতেছি, আর ফাইনাল হচ্ছে লস হওয়ার পরে তার টপ আর বটমের স্ট্রেস কত। এই দুইটা স্ট্রেস চেক দিতে হবে। একটা হচ্ছে লস হওয়ার আগে তার টপ আর বটমের স্ট্রেস কত, এখানে ক্ষেত্রে ওই যে এফআই এর মান বসাইতে হবে 850, যেটা প্রশ্নে দিয়ে দেওয়া আছে। আর লস হওয়ার পরে তার স্ট্রেস কত, লস হয়েছে 850 থেকে লস হয়েছে 308, বিয়োগ দিলে 541, ফাইনালি রইল এত। এটার জন্য আবার টপ আর বটমে স্ট্রেস কত, এটা বাইর করতে হবে। তাহলে এটা প্রি টেনশনিং এর জন্য আমাদের লস ক্যালকুলেশন করে আমরা দেখলাম। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, বুঝা গেছে সবগুলা? জি স্যার। আমি যদিও ভিডিও দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, ওকে।